আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে ওই বিভিন্ন শিল্প কারখানা থেকে যে দূষকগুলো আসে, বিশেষ করে আমাদের বায়ু দূষণ নিয়ে আমাদের এই টপিকটা। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এরকম যেসব পলুটেন্ট গুলো আসে যেগুলা বায়ুকে দূষিত করতে পারে, এরকম দূষকগুলোকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাইমারি দূষক, আর একটা হচ্ছে সেকেন্ডারি দূষক। আচ্ছা, তো আমি লিখতেছি বায়ু দূষক। তো এটা থেকে যেটুকু পড়া লাগবে, আমি যেটুকু লিখে দেবো এইটুকু পড়লেই চলবে, আর বেশি পড়া লাগবে না। আর আহ, কোনো বই একটু মানে আর কি, আচ্ছা বলবো সামনে গিয়ে বলবো। ওকে, তো এই বায়ু দূষক গুলাকে আমরা দুইটা টাইপে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রাইমারি দূষক, প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি প্রাইমারি গুলা হচ্ছে এগুলা উৎস থেকে বিমুক্ত হয়ে সরাসরি বায়ুতে মিশে যাচ্ছে। এরা হচ্ছে উৎস থেকে বিমুক্ত হয়ে সরাসরি বায়ুতে মিশে। উদাহরণ কয়েকটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে ধর এই যে CO2। হ্যাঁ হ্যাঁ, আগেই আগেই শেষ করে দিব, সমস্যা নেই। তারপরে হচ্ছে ধর নাইট্রোজেনের অক্সাইড বিভিন্ন, এটাকে NOx দিয়ে লেখা যায়। ওকে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। তারপরে হচ্ছে এরকম SO2, কার্বন মনোক্সাইড, এইসব ইত্যাদি। এগুলা সরাসরি উৎস থেকে এভাবেই মিশে যাচ্ছে বায়ুতে, উৎস থেকে বের হওয়ার পরে। এক্স দিয়ে বোঝাচ্ছি নাইট্রোজেনের বিভিন্ন টাইপের অক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, নাইট্রোজেনের সবগুলা। এক্স দিয়ে বোঝাচ্ছি নাইট্রোজেনের বিভিন্ন টাইপের অক্সাইড। আচ্ছা, এরকম আহ, এই যে সেকেন্ডারি যেগুলা, সেকেন্ডারি এগুলো হচ্ছে উৎস থেকে বের হওয়ার পরে, উৎস থেকে মুক্ত হওয়ার পরে বাতাসে মেশার আগে আরো বিক্রিয়া করে তারপরে পরিবর্তিত হয়ে বাতাসে মিশবে। তাইলে এরা হচ্ছে পরিবেশে নির্গত হয়ে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে বায়ুতে মিশে, পরিবর্তিত হয়ে বায়ুতে মিশে। এটার উদাহরণ যেমন হইতে পারে, যেমন ধর এই যে এই SO2, এটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 আকারে পরিবর্তিত হইতে পারে। তাহলে উদাহরণগুলো এই সাইডে লিখতেছি। এটার উদাহরণগুলা যেমন ধর SO3, তারপর হচ্ছে ধর এই নাইট্রোজেনের অক্সাইড যেটা নাইট্রিক অক্সাইডে আসে, ওইটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 বানাইতে পারে এইটা। তারপরে এই SO3 আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে H2SO4 এর বাষ্প, H2SO4 ভ্যাপার, এরকম। ওই পূজা, মিউট করে দিস। এরকম বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে তারপরে তারা বাতাসে মিশতে পারে। এগুলা হচ্ছে সেকেন্ডারি দূষক। NO2 লিখছি মানে ধর নাইট্রিক অক্সাইড, NO যেটা মানে নাইট্রিক অক্সাইড, ওইটা আবার NO2 হইতে পারে, মানে বাতাসে আসার পর অক্সিজেনের সাথে মিশে আগে NO2 হয়ে তারপরে বাতাসে মিশতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, এবার আসি এইটা নর্মালি আমরা তার আহ, এইভাবে ভাগ করতে পারি। আবার কি অবস্থায় আছে আমাদের ওই দূষকটা, সেইটার উপর, ভৌত অবস্থার উপর ভিত্তি করে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আহ, এই মুছবো। হ্যাঁ, কি হলো, তুই লিখতে পারিস নাই? আচ্ছা, ঠিক আছে, পরে লিখে নিস।
ভৌত অবস্থার উপর ভিত্তি করে, নাইম একটা ছবি পাঠাই দিস ওরে পরে গ্রুপে, ভৌত অবস্থার উপর ভিত্তি করে। এটার উপর ভিত্তি করে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্যাসীয় দূষক, গ্যাসীয় দূষক, এর মধ্যে বিভিন্ন, এর মধ্যে আবার কিছু টাইপ আছে, যেমন ধর এটা আবার দুইটা টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। এই অজৈবর মধ্যে যেগুলো আছে, অজৈবের মধ্যে ধর আবার নাইট্রোজেনের কার্বনের যৌগ আছে, ধর কার্বন যৌগ কিছু, কার্বন যৌগ CO2, CO, এরা সবাই গ্যাসীয়। ওকে, এরকম নাইট্রোজেনের যৌগ আছে কিছু, সেটা হচ্ছে ওই যে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলা। তারপরে অ্যামোনিয়া আছে। এই রে পূজা, মিউট কর। সালফারের যৌগ আছে কিছু, আর কি একটা অবস্থা, H2S। আচ্ছা, ওকে, হ্যালোজেন, আরেকটা হচ্ছে হ্যালোজেন যৌগ, যেমন হচ্ছে HF, HCl, এগুলা সব। হ্যাঁ ভাইয়া বল। দে, আচ্ছা দাঁড়া আমি দিচ্ছি ওকে, ওয়েট। এই মেয়েটা কি প্রত্যেক দিনই এক জিনিস, আচ্ছা দাঁড়া ওয়েট, 9, কই ফাতেমা তো এরকম কিছু দেয় নাই। আচ্ছা শোন, তো এগুলা গেল অজৈব, তুলছিস নাকি? তুলে ফেল, আবার মুছবো আমি। এরকম আরো বিভিন্ন আছে, কয়েকটা উদাহরণ দিলাম। এরকম কিছু গ্যাসীয় জৈব আছে, এটা লেখা হয়েছে সবার। আচ্ছা, তো এরকম জৈব আছে কিছু, জৈবগুলা লিখতেছি। আই মিন যত টাইপের গ্যাসীয় জৈব জৈব যৌগ আছে, 2 নম্বর, এটার মধ্যে বিভিন্ন টাইপের হাইড্রোকার্বন, মানে হচ্ছে CXHI হাইড্রোকার্বন গুলো আছে, অ্যালডিহাইড আছে, তারপর কিটোন আছে, অ্যালকোহল আছে, এইসব বিভিন্ন রকম। ওকে, এগুলা গ্যাস ফর্মে বাতাসে মিশে যাইতে পারে। তো এগুলা গেল ভৌত অবস্থার একটা টাইপ, গ্যাসীয় দূষক। আরেকটা হচ্ছে কণা জাতীয়, যেগুলাকে আমরা পার্টিকুলেটও বলি। তো মানে হাইড্রোকার্বন তো অ্যালকেন হইলে একরকম বসাবি, অ্যালকিন হইলে এরকম। ওকে, আচ্ছা এখন সেকেন্ডটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে কিছু কণা জাতীয় দূষক আছে, কণা জাতীয়। তো এটার মধ্যে আবার যেগুলো আছে সেগুলো হচ্ছে ধর একটা, এগুলা যে উৎস থেকে আসতে পারে, মানে এই কণাগুলা যে উৎস থেকে আসতে পারে, কণা জাতীয় এগুলার উৎস বলতেছে। উৎসগুলা কি কি? একটা হচ্ছে ধর CO, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এগুলা বাতাসে আসার পর এগুলার অসম্পূর্ণ দহনের মাধ্যমে, এই কেউ কি, অসম্পূর্ণ দহন হইলে আমরা জানি কার্বন উৎপন্ন হয়। তো এই কার্বন গুলো আবার এটার সাথে বিক্রিয়া করে ধর কার্বন বা কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এটাই যদি এই CO2 সাথে বিক্রিয়া করে, এই কণা জাতীয় কার্বন হচ্ছে কণা জাতীয়, সেটাই CO2 সাথে বিক্রিয়া করে এরকম কার্বন মনোক্সাইড ফর্ম করতে পারে। হয়েছে রে? আচ্ছা, ওকে, তারপরে আরো আছে ধর এরকম SO2, এগুলা তো বললাম।
SO2 এটা কণা জাতীয়, মানে আর কি সালফার থেকে আসতে পারে, এটা আমরা জানি। এরকম ধর নাইট্রোজেনের অক্সাইড গুলো আসতে পারে। আচ্ছা, আর কয়েকটা দুই একটা লিখে দিই, ওয়েট। আচ্ছা, এইটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, ওকে। তো এরকম আরো এই ধর বালি কণা, তারপরে ধুলি, এই সবও বালি ধুলি কণা, তারপর হচ্ছে ধর ওই যে স্মোক ধোঁয়াশা, এগুলাও এটার মধ্যে পড়বে আর কি, যেটাকে ধোঁয়াশা বলে। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের এই সব থেকে এগুলাকে আমরা কিভাবে এগুলা থেকে রক্ষা পাইতে পারি, মানে এগুলাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তার জন্য আমাদের যে প্রসেস, সেটা হচ্ছে কি কি করা যাইতে পারে। আমি এটা মুছতেছি। তো এই যে এইটা নিয়েই বলতে যাচ্ছিলাম যে এই সব ক্ষেত্রে আমরা কি কি করব। ধর কার্বন মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, তারপরে বিভিন্ন যে জ্বালানি পোড়ানোর সময় যেসব দহন হয় নাই, এরকম যদি জ্বালানি অবশিষ্ট থেকে যায় যেগুলো পরিবেশে চলে যাচ্ছে, আচ্ছা যারা ফাতেমারে জয়েন দিয়ে নিই, তো এগুলাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। তার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবস্থাটা বা এরকম এইখানে এই জিনিসটা নিয়ে যে এইগুলাকে পরিবেশে ছাড়ার আগে এগুলাকে কিভাবে ট্রিটমেন্ট করে তারপরে ছাড়বো, এটা নিয়ে 5 নাম্বার চ্যাপ্টারে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যেটা, ওইখানে ডিটেলস আছে। সো আমরা এইখানে জাস্ট ছোট্ট করে একটু পড়বো, ডিটেলস পড়বো না। কোনো বই যদি থাকেও এখন দরকার নাই, এটা 5 নাম্বারই মেনলি টপিক, কারণ 5 নাম্বারেও ইন্ডাস্ট্রিগুলো বলার পরে এগুলো নিয়ে আসে। তো আমি অল্প করে বলে দিচ্ছি। ধর আমরা এইসব ক্ষেত্রে প্রতিকার যেগুলা, আমরা একটা করতে পারি, যেটা 1 নাম্বার হচ্ছে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হচ্ছে ধর ইন্ডাস্ট্রির চিমনি দিয়ে যে ধোঁয়াটা বেরোয় আসে বা ওই ইন্ডাস্ট্রি দিয়ে যে গ্যাসটা বেরোয় আসে, ওটাকে ফ্লু গ্যাস বলা হয়। ওকে, তো এই ফ্লু গ্যাসের মধ্যে যদি সালফার জাতীয় কিছু থাকে, মানে সালফার অক্সাইড থাকে, তো এই সালফার অক্সাইডটাকে আমরা সালফার সরাই দিব এখান থেকে, তারপরে বাতাসে ছেড়ে দিব, এরকম করবো আর কি। কারণ সালফার ডাইঅক্সাইডটা সেটা আবার সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, এটা আমরা জানি, একটু পরে অ্যাসিড বৃষ্টি নিয়েও বলবো। তো এই ক্ষেত্রে আমরা যে প্ল্যান্টটা ইউজ করি, বিভিন্ন টাইপের প্ল্যান্ট ইউজ করা হয়। তো একটা আছে হচ্ছে FGD প্ল্যান্ট, FGD ফুল মিনিং হচ্ছে ফ্লু গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওকে, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্ল্যান্ট এভাবেও বলে। ওকে, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্ল্যান্ট মানে হচ্ছে সালফার সরাই ফেলবো। তো এরকম ধর কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে SO2 বেরোয় আসতেছে, তো SO2 বেরোয় গেছে, ওটাকে আমি ওভাবে সরাসরি পরিবেশে না ছেড়ে এটাকে কি করলাম, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে দিয়ে যদি পাস করে দিই, তাহলে বিক্রিয়া যেটা হবে, এই সালফারটা ক্যালসিয়ামের সাথে চলে গিয়ে ক্যালসিয়াম সালফাইট SO3 আকারে, সলিড আকারে এটা আটকা পড়বে, অধক্ষেপ করবে, আর বাইরে চলে যাবে CO2টা বাইরে চলে যাবে। তাহলে এই CO2 বাইরে চলে যাচ্ছে, CO2 কিন্তু SO2 এর তুলনায় কম ক্ষতিকর। ওকে, তাহলে SO2টাকে আমরা আটকায় ফেললাম, এই একটা কাজ করতে পারি। আর আমি চাইলে ওই CO2টাকেও রেখে আটকায় ফেলতে পারি, সেটাও আমি একটু পরে আসতেছি, ওটারও আমরা কিছু এতে কনভার্ট করে ফেলতে পারি। তো আমরা আবার এইটা আরো কাজ করতে পারি, যেটা চাইলে এই প্রসেসে অ্যাপ্লাই করা যায়। আমরা এই সালফার ডাইঅক্সাইডটাকে, এটা একটা প্রসেস হইতে পারে, এটাও হইতে পারে, সালফার ডাইঅক্সাইডটাকে এই SO2 এর সাথে বিক্রিয়া দিয়ে সরাসরি ক্যালসিয়াম সালফাইড এটা বানায় ফেলতে পারি। তো এই প্রসেসেও এটা হইতে পারে, এভাবেও করতে পারি, মানে চুনের সাথে বিক্রিয়া করে। তো এটা বানাই দিয়ে এটাকে আমি আবার ইউজ করতে পারি, আই মিন যেটাকে আমি পরিবেশে এইভাবে ছেড়ে দিলে একে তো আমার কোনো প্রফিট আসতো না, সাথে আবার পরিবেশেরও ক্ষতি হইতো। কিন্তু আমি এখন এটাকে ক্যালসিয়াম সালফাইড যখন বানায় ফেললাম, আমি চাইলে আমরা এটাকে জিপসাম বানায় ফেলতে পারবো। জিপসাম সেটা হচ্ছে এই ক্যালসিয়াম সালফাইড, এটার সাথে যদি আমরা অক্সিজেন আর পানি যোগ করি, সমতা করে দিতে পারিস, না করলেও সমস্যা নাই, 2O2 আর এখানে 4 দেওয়া লাগে, পানি যোগ করে দিলে এটা ক্যালসিয়াম সালফেট
ইন্টু 2 অণু পানি। এটাকে জিপসাম বলা হয়। এটা বিভিন্ন কাজে ইউজ করা যায়। তো আমরা এটাকে না, এটা সার না, এটা ওই প্লাস্টার তৈরিতে ইউজ করা হয়। আচ্ছা শোন, তো আমরা এখন এই জিনিসটা যেটাকে পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, সেইটাকে আমি যদি এই ট্রিটমেন্ট প্ল্যান্টটা ইউজ করি, আলটিমেটলি আমি নতুন একটা প্রোডাক্টও পাচ্ছি, আমার ইন্ডাস্ট্রিতে এক্সট্রা একটা প্রোডাক্টও উৎপন্ন করতে পারতেছি। আচ্ছা, এই একটা হয়ে গেল। তারপর আর কি করতে পারি আমরা, সেটা হচ্ছে এই রিসাইক্লিং করতে পারি। মানে আমরা জানি সালফিউরিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল, যেটা আমাদের রেগুলার ইউজ হচ্ছে। তাহলে আমরা এই SO2টাকে ওভাবে বাইরে না ছেড়ে দিয়ে এটারে সালফিউরিক অ্যাসিড বানায় ফেলতে পারি। তো সেকেন্ড এটা মুছলাম। 2 নাম্বার হচ্ছে রিসাইকেল। পরীক্ষায় যদি কোশ্চেন কঠিন করে, মানে একটু এলোমেলো যদি করতে চায় বা কলেজে, তাইলে এরকম দেয় যে বায়ু দূষণের প্রতিকার বা এই যে এগুলাকে গ্রিন হাউস গ্যাস, এগুলার প্রতিকার, এভাবে বর্ণনামূলক ঘ নাম্বারে দিতে পারে। এই চ্যাপ্টারে যদি কঠিন কোশ্চেন করতে চায় এরকম। আর যদি 5 নাম্বার চ্যাপ্টার হিসেবে বলি, 5 নাম্বার চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো কমন, প্রায় এগুলো আসে যে বায়ু দূষণের এই দূষকগুলো কিভাবে, ওই ইন্ডাস্ট্রি থেকে যেসব দূষক আসে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, তো এবার রিসাইকেল করতে পারি আমরা, মানে এটাকে আমরা রিসাইক্লিং লিখে দিই, তাইলেও চলে। রিসাইক্লিং হিসেবে ধর এই SO2 কে ডিরেক্ট না ছেড়ে, ওই যে আমরা SO2 O2 আর এটার সাথে পানি দিলে সেটা H2SO4 আকারে, H2SO4 আকারে আমরা ইন্ডাস্ট্রিতে সেটারে কেমিক্যাল হিসেবে ইউজ করতে পারবো। এরকম যদি আমার ইন্ডাস্ট্রি থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরোয় আসে কোথাও, তাহলে সেটাকে এভাবে পরিবেশে না ছেড়ে এটার সাথে অক্সিজেন আর পানি দিয়ে নাইট্রিক অ্যাসিড আকারে আমি এটাকে ইন্ডাস্ট্রিতে আবার ইউজ করতে পারি। তো এইগুলো আমার কিছু এক্সট্রা বেনিফিটও পাচ্ছি, আর পরিবেশও সেভ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে যদি আমাদের এরকম হয়, আমরা আরেকটা কাজ করতে পারি যে কিছু ক্ষেত্রে ধর আমরা SO2, ধর একটা ইন্ডাস্ট্রি থেকে একই সাথে SO2 বের হচ্ছে, আবার মিথেন গ্যাসও, যেটা কি বলবো, যে জ্বালানি সেটা পুরোপুরি ইউজ হয় না, কিছু মিথেন গ্যাসও অবশিষ্ট আকারে বেরোয় আসতেছে। তাইলে আমরা ওই দুইটাকে ফার্স্টে বিক্রিয়া ঘটাবো, মিথেন আর SO2। এটাকে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে ফার্স্টে আমাদের এইটা কার্বন ডাইঅক্সাইড আর H2S, এই বিক্রিয়াটা হবে। তার মানে সালফারটাকে SO2 আকারে না করে হাইড্রোজেন সালফাইড গ্যাস বানাই ফেললাম, আর কার্বনটাকে কার্বন ডাইঅক্সাইড বানাই ফেলছি। এইবার এই হাইড্রোজেন সালফার যেটা তৈরি হইলো CO2 আর H2S, এইটা থেকে আবার আমি সালফারটাকে আলাদা করে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে আনবো, এই H2S আর SO2 এটার সাথে কিছু প্রভাবক লাগবে, প্রভাবকটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে Fe2O3। এই প্রভাবকটা যদি ইউজ করি, সালফার আলাদা হয়ে যাবে, সালফার আলাদা হয়ে গেল, আর সাথে আসবে H2O। তাহলে প্রথমে আমি SO2 আর যেটা জ্বালানি অব্যবহৃত মিথেন, সেইটার বিক্রিয়া দিয়ে সালফারটাকে H2S এর মধ্যে নিয়ে আসলাম। পরবর্তীতে আবার ওই SO2-র সাথে H2S এর বিক্রিয়া দিয়ে সালফারকে আলাদা করে ফেলছি। এবার এই সালফারকে আমি আবার এই যে H2SO4 বানায় ফেলতে পারবো। কিভাবে, এই সালফারটাকে আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে SO2 হবে, আর SO2 হওয়ার পর আবার এই যে আগের বিক্রিয়াটা করব। ওকে, তো এভাবেও আমরা, না পরীক্ষায় সব লিখতে হবে না। ওকে, কিন্তু যদি উদ্দীপকে তো আর এরকম দেওয়া থাকে, উদ্দীপকে দিল যে এই SO2 মিথেন এইসব আসতেছে ইন্ডাস্ট্রি থেকে, কিভাবে করবা, তো তখন তো ওভাবে বুঝে লিখতে হবে। তবে এটা নিয়ে পেন নেওয়ার দরকার নাই, এই সাইডটা থেকে কোশ্চেন খুব কম আসে, আর যথেষ্ট ভালো ভালো কোশ্চেন থাকে। তোর এগুলা যে অ্যান্সার করা লাগবে এমন কোনো কথা নাই, যদি কমন পড়ে তো অ্যান্সার করবি। তুই জাস্ট ওই ধাপগুলো শিখে যাবি যে কি কি করা যায়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই তোকে ডিরেক্ট বলবে যে এই ইন্ডাস্ট্রি থেকে কি কি দূষক আসে, একটা ইন্ডাস্ট্রি বলে দিবে। মানে 5 নাম্বার চ্যাপ্টার থেকেই তো কোশ্চেনগুলো মিলে আসে মেনলি। ধর বলবে তোকে যে ইউরিয়া ইন্ডাস্ট্রি থেকে, অথবা বললো যে সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কোন কোন দূষক আসে, এবং সেগুলা কিভাবে তুমি মানে পরিবেশ দূষণ রোধে সেগুলার কিভাবে ট্রিটমেন্ট করবা, তখন তুই ধাপগুলা খালি বলে দিবি। আচ্ছা, আরেকটা হচ্ছে অটো এক্সস্ট ট্রিটমেন্ট, যেটা আমাদের
গাড়িতে গাড়িতে থাকে ওটা কনভার্ট করে দেয়। মানে গাড়ির মধ্যে যখন আমরা জ্বালানি পুরাচ্ছি, ধর জ্বালানি হচ্ছে আমরা গাড়িতে ধর অকটেন ব্যবহার করা হচ্ছে বা এরকম, তো এই অকটেন বলি, এইটাকে যদি আমি অক্সিজেন দিয়ে পুরাইতে চাই তো অসম্পূর্ণ দহন হইতে পারে, মানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হইতে পারে, কার্বন উৎপন্ন হইতে পারে। আবার একই সাথে আমরা যখন এই যে জ্বালানি পুরাচ্ছি তখন আমাদের এয়ার দিতে হচ্ছে, তো এয়ারের মধ্যে আবার নাইট্রোজেন আর অক্সিজেন আছে, তো গাড়ির ভিতরে ইঞ্জিনে যখন তাপে ওই নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আবার বিভিন্ন টাইপের নাইট্রোজেনের অক্সাইড তৈরি করতেছে। তো গাড়ির মধ্যেই অটো এক্সস্ট সিস্টেম আছে যেটা এই কার্বন মনোক্সাইড গুলাকে কার্বন ডাইঅক্সাইড বানায় পরিবেশে ছেড়ে দিবে, আর যত নাইট্রোজেনের অক্সাইড আছে সেগুলাকে নাইট্রোজেনে কনভার্ট করে আবার পরিবেশে ছেড়ে দিবে। ওকে, তো এই এক্সস্ট ট্রিটমেন্টটা কিভাবে কাজ করে এটার পুরো গঠনটা, এটা আবার লাস্ট চ্যাপ্টারে 5 নাম্বার চ্যাপ্টারে পুরো আলাদা করে গঠন আকারেই আছে, তখন ওটা দেখবো। এখন খালি বিক্রিয়াগুলো দেখাই দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে অটো এক্সস্ট ট্রিটমেন্ট। এই টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন দিস। এই ফাতেমা, তোর রেগুলার পাসওয়ার্ড ভুলে যাস নাকি তুই? আরে লিখে রাখবি, তোকে কে মুখস্থ করতে বলছে? খাতা কেন, মানে যে টেবিলে বসিস ওই টেবিলে রাখবি আর কি। আচ্ছা ওকে, শোন তাইলে আমার গাড়ির মধ্যে যে জ্বালানি যেগুলা পুড়ে নাই এরকম জ্বালানি, এটা হচ্ছে সেই হাইড্রোকার্বন। আর যত কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে সেগুলা, যদি নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয় সেগুলো, আর আমি এয়ারের অক্সিজেন তো আছে, এগুলো সবকে আমরা প্রভাবক দিয়ে রূপান্তর করব V2O5 দিয়ে, এটাকে প্রভাবকীয় রূপান্তরও বলে। তো এরা সবগুলা কনভার্ট হয়ে যত কার্বন আছে সব CO2 হয়ে যাবে, নাইট্রোজেন গুলা সব মানে নাইট্রোজেনের যত অক্সাইড আছে সেগুলা নাইট্রোজেনে ভাগ হয়ে যাবে, আর সাথে H2O জলীয় বাষ্প আকারে পানি আসবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে দেখ, এগুলা যদি পরিবেশে যাইতো তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। আমি জাস্ট এটাকে প্রভাবক দিয়ে রূপান্তর করে কার্বনকে সবগুলাকে জ্বালানিগুলাকে সব কার্বন ডাইঅক্সাইড বানাই ফেললাম। যত নাইট্রোজেনের অক্সাইড ছিল, এখানে কিন্তু নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকতে পারে, তারা সবগুলো নাইট্রোজেন যেটা বায়ুর উপাদান সেই হিসাবে চলে গেছে, আর এখানে জলীয় বাষ্প আকারে এটা চলে যাবে। সো এইটা হচ্ছে গাড়ির ইঞ্জিনে ঘটতেছে আর কি, গাড়িতে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, আর আচ্ছা এই মোটামুটি আরেকটা ওয়ে, ধর আমরা কোনো ইন্ডাস্ট্রি থেকে যদি কোনো ওই যে ধর HCl বাষ্প আকারে বেরিয়ে আসতেছে, বা HCl বাষ্প আকারে বেরিয়ে আসতেছে, তো আমরা ওটাকে HCl আকারে না ছেড়ে কোনো একটা দ্রাবকে শোষণ করে নিতে পারি। ওকে, এটা 4 নম্বরে লিখে রাখতে পারিস, উপযুক্ত ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। হ্যাঁ, V2O5 হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, এটাকে দ্রবীভূতকরণ পদ্ধতি লিখে রাখ, দ্রবীভূতকরণ। আর এই চ্যাপ্টারে নর্মালি এই কোশ্চেনগুলা এই চ্যাপ্টারের সাথে না এসে 5 নাম্বার চ্যাপ্টারের সাথে আসে। হ্যাঁ, এটা হচ্ছে ধর কোন একটা ইন্ডাস্ট্রি থেকে অ্যামোনিয়া বেরোয় আসতেছে, তো আমরা ওই অ্যামোনিয়াটাকে না ছেড়ে দিয়ে কি করলাম, আমরা জানি অ্যামোনিয়া একটা ক্ষারধর্মী যৌগ, তো সেইটাকে HCl এর মধ্যে দ্রবীভূত করে অ্যামোনিয়াম ক্লোরাইড আকারে সংরক্ষণ করলাম। এরকম কোথা থেকে CO2 বেরিয়ে আসতেছে, কোন একটা ইন্ডাস্ট্রি থেকে, ওই যে বললাম যে CO2 কেও আমরা ট্রিটমেন্ট করে ধরে রাখতে পারি। CO2 বেরিয়ে আসতেছে, সেটাকে এভাবে না ছেড়ে দিয়ে, CO2 একটা অম্লধর্মী গ্যাস, তাহলে আমরা এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া দেই, তাহলে এটা Na2CO3 সোডিয়াম কার্বনেট আকারে জমা পড়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা সাথে পানি, সোডিয়াম কার্বনেট প্লাস পানি, তো এইভাবে আমরা না এই চ্যাপ্টারে তো এখনো বহুত কিছু বাদ আছে, অ্যাসিড ক্ষার থিওরি বাদ আছে, লাস্টে BOD COD অনেক কিছু বাদ আছে। আচ্ছা, দাঁড়া, এখন হচ্ছে আজকে আর কি কিছু আজাইরা টপিক শেষ হবে আর কি।
তো এগুলা হচ্ছে বায়ু দূষণ প্রতিকার করার যেটা। এখন আরো কিছু জিনিস আসে, সেগুলো একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের যে সিএফসি, এই সিএফসি কিভাবে ওজোন স্তর ক্ষয় করে। তার আগে একটু বলে নিই সিএফসিটা কি আর এটার নামকরণটা কিভাবে করে, এটা একটু বলি। রিভিশন দিব নি, সমস্যা নাই। আচ্ছা, তোরা কি বলিস, নেক্সট মান্থে কি কোচিং খুলবো? আচ্ছা আচ্ছা। মিথেন ও ইথেনের ক্লোরো ফ্লোরো জাতক সমূহ সমূহ, হ্যাঁ, মিথেন আর ইথেনের ক্লোরোফ্লোরো জাতক সমূহ। আচ্ছা, এটার আর একটা নাম, এগুলাকে ফ্রিওনো বলা হয়। ফ্রিওনো, ফ্রিয়ন্স। ওকে, এখন আসি এগুলার মানে আর কি, কখনো ক নাম্বারের জন্য অথবা কখনো কখনো তোকে ওই যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা অবজেক্টিভে এই জিনিসগুলো আসে। ধর বললো সিএফসি, এগুলা যে লেখে আর কি, সিএফসি 11, এটা সংকেতটা লিখতে বললো, এটা সংকেত কত, বা ফ্রিয়ন 11 এভাবে বললো। তো এইটা সংকেত লেখার নিয়ম হচ্ছে, এখানে যে নাম্বারটা লেখা থাকবে, তিনটা নিয়মে করা যায়, একটা নিয়ম শিখাই দিচ্ছি, এটাই সোজা। এখানে যে নাম্বারটা লেখা থাকবে তার সাথে 90 যোগ করবি। এখানে 11 লেখা আছে, 11-র সাথে 90 যোগ করব, তাহলে আসে হচ্ছে 101। এখানে যে যে কয়টা ডিজিট আসছে, তিনটা ডিজিটে আসবে সবসময়। এই তিনটা ডিজিটের প্রথম ডিজিটটা বুঝাবে কার্বনের সংখ্যা, কয়টা কার্বন আছে। দ্বিতীয় ডিজিটটা বুঝাবে হাইড্রোজেনের সংখ্যা, কয়টা হাইড্রোজেন আছে। থার্ড ডিজিটটা বুঝাবে ফ্লোরিনের সংখ্যা, কয়টা ফ্লোরিন আছে, CHF। আর কার্বনের বাকি যত হাত ফাঁকা থাকবে সেগুলোকে আমরা ক্লোরিন দিয়ে ফিল আপ করে দিব। তাহলে এটা ধর CFC11, তাহলে কার্বন কয়টা আছে, কার্বন একটা আছে, তাহলে কার্বন একটা, হ্যাঁ আবার বলবো। আচ্ছা, সিএফসির পরে যে সংখ্যাটা লেখা থাকবে, 11, 12 যায়, আমি আর কয়েকটা উদাহরণ দেখাবো। এখানে CFC11 লেখা আছে, এটা সংকেত যদি বের করতে বলে, যে সংখ্যা লেখা থাকবে তার সাথে 90 যোগ করবি, সবসময় 90 যোগ করবি। 90 যোগ করে যেটা পাইছি, এই যে 101 আসছে, এটার ফার্স্ট ডিজিটটা কার্বন সংখ্যা মিন করতেছে, সেকেন্ড ডিজিটটা হাইড্রোজেনের সংখ্যা মিন করতেছে, থার্ড ডিজিটটা ফ্লোরিনের সংখ্যা মিন করতেছে। এবং তারপরে যদি কার্বনের হাত, অবশিষ্ট হাত খালি থাকে, সেগুলা ক্লোরিন দিয়ে ফিল আপ করবো। এই যে ক্লোরো ফ্লোরো কার্বন ছিল, তো বাকি হাতগুলা ক্লোরিন দিয়ে ফিল আপ হবে। কিরকম, যেমন ধর এখানে কার্বন কয়টা আছে, একটা আছে, তাহলে আমরা জানি কার্বনের 4 হাত, এই 4 হাত দিয়ে নিলাম। এবার এখানে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন শূন্য, দিব না। ফ্লোরিন কয়টা আছে, একটা আছে, দিলাম। বাকি হাতগুলা ক্লোরিন দিয়ে ফিল আপ করবো, তাহলে সংকেতটা এরকম হবে। ওকে, এরকম যদি বলে ফ্রিয়ন 12, তাইলে এখানে আসবে 102। আর তখন সংকেতটা এরকম হবে, কার্বনের একটা, সো 4টা হাত দিলাম, হাইড্রোজেন নাই, ফ্লোরিন দুইটা, দুইটা ফ্লোরিন দিলাম, আর বাকিগুলা ক্লোরিন দিয়ে ফিল আপ করবো। এরকম যদি হয় ফ্রিয়ন 114, ধর ফ্রিয়ন 114, বা সিএফসি 114, যেটাই বলি না কেন, CFC 114, তো এটার সাথে 114 এর সাথে 90 যোগ করব, তাহলে আসতেছে হচ্ছে 200, কত আসে রে, 204, হ্যাঁ 204। ওকে, 204, তার মানে এবার কার্বন দুইটা, তো কার্বন দুইটাকে পর পর আগে এই যে কার্বন দিয়ে নিবি, তারপরে কার্বনের হাতগুলা দিয়ে রাখ। এইবার এটা সি, এটা এইচ, কোনো হাইড্রোজেন নাই, ফ্লোরিন 4টা, তাহলে এই কার্বনে দুইটা, ওই কার্বনে দুইটা, মানে যা দিবি দুই কার্বনে মোটামুটি ইয়া করে দিবি। এখন বাকি হাতগুলা ক্লোরিন দিয়ে ফিল আপ কর। এই,
তাহলে এইটা হচ্ছে আমাদের সিএফসি 114 বা ফ্রিওন 114 সংকেত। তো কখনো কখনো তোকে এভাবে দিয়ে নাম লিখতে বলতে পারে, আবার কখনো কখনো এইটা থেকে সংকেত লিখতে বলতে পারে। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, যে কোনো একটাই দিতে, যে কোনো একটাই দিতে, হ্যাঁ, কোনো সমস্যা। আচ্ছা, তো এই গেল। এইবার আসি, এই যে ওজোন স্তর ক্ষয় করায় এই সিএফসি গ্যাসের ভূমিকা আছে। আমরা জৈব যৌগে পড়ে আসছিলাম, জৈব যৌগের মধ্যে এই যে এই বন্ধনগুলা, যেগুলা সমযোজী বন্ধন, এই বন্ধনগুলা দুইটা টাইপে ভাঙতে পারে। একটা বন্ধনের সুষম বিভাজন। আচ্ছা, এই টাইমটা এন্ডের দিকে, আমি মিটিংটা এন্ড দিয়ে আবার ইয়া করতেছি, তোরা জয়েন দে সবাই আবার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে জৈব যৌগে আমরা পড়ে আসছিলাম যে বন্ধনের, সমযোজী বন্ধনের দুই রকম ভাঙন সম্ভব। একটা হচ্ছে সুষম ভাঙন আর একটা বিষম ভাঙন। আর সুষম ভাঙন হইলে মানে এই যে এই বন্ধনগুলা যে আছে, এই বন্ধনগুলোর মধ্যে আমরা জানি সমযোজী বন্ধনে দুইটা করে ইলেকট্রন থেকে যায়, মানে দুইটা করে ইলেকট্রন নিয়ে একটা বন্ধন হয়। এটা যদি সমানভাবে ভাঙে তাহলে এই বন্ধনে একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে যাবে, এই ইলেকট্রনটা ও নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তাইলে এই যে এই বন্ধনগুলো ভাঙার পরে যে পরমাণুগুলা তৈরি হয়, যেটার মধ্যে একটা বিজোড় ইলেকট্রন আছে, যেটা একটু আগে একটা বন্ধনে ছিল, এই টাইপের পরমাণুগুলোকে আমরা ফ্রি রেডিকেল বলতাম বা মুক্তমূলক বলতাম। যারা খুবই সক্রিয় ছিল, তারা উৎপন্ন হওয়া মাত্রই নতুন করে আবার যৌগ গঠন করার চেষ্টা করতো, কারণ এরা একটু আগে যখন যৌগ গঠন করেছিল তখন তারা স্টেবল অবস্থায় ছিল। তার মানে আমরা যেটা দেখতেছি, প্রত্যেকটা সিএফসির মধ্যেই এরকম ক্লোরিন থাকবে, এবং এই কার্বন আর ক্লোরিনের মধ্যে আই মিন বন্ধন ভাঙলে এরকম ক্লোরিন ফ্রি রেডিকেল উৎপন্ন হবে। তাহলে সহজ কথায় সূর্যের আলোতে, আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে ফ্রি রেডিকেল উৎপন্ন হওয়ার জন্য সূর্যের আলো বা তাপ এইসবের দরকার ছিল। তো সূর্যের আলোর উপস্থিতিতে এইসব সিএফসি গ্যাস তারা ভাঙলে আমরা এরকম ক্লোরিন ফ্রি রেডিকেল পাবো। তাহলে বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। তাহলে ওজোন স্তর ক্ষয়, তাহলে এরকম একটা সিএফসি যেটা সূর্যের আলোর উপস্থিতিতে, এইটাকে আমি ইউভি লিখলাম, এটা ভেঙে এরকম ক্লোরিন ফ্রি রেডিকেল উৎপন্ন করবে। ফ্রি রেডিকেলকে আমরা এভাবে ডট সাইন দিয়ে দেখাইতাম, এবং এই ফ্রি রেডিকেলগুলা নিজেরা সাথে সাথে উৎপন্ন হওয়া মাত্রই আবার চেষ্টা করবে আরেকটা যৌগকে গিয়ে অ্যাটাক করবে, যাতে নিজে স্টেবল হইতে পারে, এরকম। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্বনও হবে, সাথে এটাও হবে, সাথে এটাও হবে, কিন্তু ওটাকে দেখাচ্ছি না, মানে একটা ধাপ দেখাচ্ছি। এইটাই একটা ফ্রি রেডিকেল হবে, সাথে ওইটাও হবে, আমি জাস্ট ক্লোরিনটাই দেখাচ্ছি। ওকে, তাহলে মানে সহজ কথায় সিএফসি ভাঙলে আমরা ফ্রি রেডিকেল পাবো। তো ওইখানে ওই পুরাটা লেখা ঝামেলা, এই জন্য শুধু ক্লোরিনটা দেখাচ্ছি। এটার সাথে কিন্তু ওই পুরাটা মিলেও একটা ফ্রি রেডিকেল হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার এই যে ক্লোরিন ফ্রি রেডিকেল যে উৎপন্ন হলো, এইটা তার সামনে যাকে পাবে তাকেই অ্যাটাক করবে। তাহলে সে সামনে তখন ওজোন স্তর যদি পায়, ওজোন স্তর মানে O3, সেটা পাইলে তো এটার সাথে সে বিক্রিয়া করে এটাকে ভেঙে ক্লোরিন, একটা অক্সিজেন সে নিজে নিয়ে যাবে, ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিকেল হবে, আর সাথে অক্সিজেন উৎপন্ন করলো। তাহলে নতুন করে আবার আরেকটা ফ্রি রেডিকেল উৎপন্ন করছে। তো এইরকম এই ফ্রি রেডিকেল আবার এই যে এই অক্সিজেন যে উৎপন্ন হয়েছে, এই অক্সিজেন আবার সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে, বা এটাকে তুই এই যে এটাও দিতে পারিস, ফোটনের শক্তি এভাবে লেখা যায়। এটা ভেঙে আবার এই যে অক্সিজেনের ফ্রি রেডিকেল উৎপন্ন করবে দুইটা। তাহলে এরকম এই ফ্রি রেডিকেল ওই ফ্রি রেডিকেলের বিক্রিয়া হবে, এরকম সিএল ও যেটা উৎপন্ন হয়েছে, এই সিএল ওর সাথে এই অক্সিজেন বিক্রিয়া করে আবার সিএল ও, এই সিএলটা আবার মুক্ত হইলো, এই অক্সিজেন দুইটা মিলে এরকম বিক্রিয়া হইতে পারে। আবার এটা এরকম করেও বিক্রিয়াটা হইতে পারে যে এই সিএল ওর সাথে বিক্রিয়া না করে আরেকটা O3 কে অ্যাটাক করতে পারে। মানে এই বিক্রিয়াগুলা নির্দিষ্ট না, এটা অসংখ্য বিক্রিয়া হইতে পারে। আমি আরেকবার বলতেছি, অবশ্য জৈব যৌগ পড়ানোর সময় বলছিলাম। এটা আবার বিক্রিয়া করে এরকম হইতে পারে ClO2
এই যে অক্সিজেন নিয়ে নিল, O2 হয়ে গেল ক্লোরিন অক্সাইড সাথে অক্সিজেন। আচ্ছা একটু বলে দিই যে এইখানে বিক্রিয়াগুলো নির্দিষ্ট না, এইখানে যে কয়টা লিখছি মানে ফ্রি রেডিক্যাল বিক্রিয়াগুলো সবসময় 3টা ধাপে হয়। একটা হচ্ছে ইনিশিয়েশন মানে শুরু, এই যে এটা দিয়ে শুরু হইলো, এইটা ভেঙে শুরু হইলো, এভাবে শুরু না হয়ে এটা দিয়েও শুরু হইতে পারে, বাতাসের অক্সিজেন ভাঙছে এরকম হইতে পারে। তো সহজ কথায় প্রথম যে ধাপে ফ্রি রেডিক্যালটা উৎপন্ন হবে সেটাকে আমরা ইনিশিয়েশন বলি বা শুরু আর কি। এরপরে একের পর এক অ্যাটাক চলতে থাকবে, এইটা এইটার সাথে বিক্রিয়া করতে পারে, এইটা গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, এরকম নানা রকম বিক্রিয়া চলবে যেখানে শুধু ফ্রি রেডিক্যাল উৎপন্ন হইতে থাকবে। এই যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে, এই যে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে, এই ধাপটাকে বলি আমরা প্রোপাগেশন। এইটা 2টা বিক্রিয়া শেষ হয়ে যেতে পারে, 10টা বিক্রিয়া নিয়েও হইতে পারে, আবার 100টা বিক্রিয়াও হইতে পারে। যতক্ষণ পর্যন্ত এরকম ফ্রি রেডিক্যাল উৎপন্ন হইতে থাকবে এই ধাপটা চলতেই থাকবে, এটাকে বলে প্রোপাগেশন বা বিস্তার। ওকে, লাস্টের ধাপটা হচ্ছে টার্মিনেশন। যখন এরকম হবে যে একটা ফ্রি রেডিক্যাল লাস্টে বিক্রিয়া করে দেখ আর নতুন করে ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে নাই, তখন ওই বিক্রিয়াটা থামবে। বা এই একটা ফ্রি রেডিক্যাল আর একটা ফ্রি রেডিক্যালের সাথে মিট করলে, ধর এরকম ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে মিট করে Cl2 হয়ে গেল, এরকম হয়ে গেল। বা এরকম একটা অক্সিজেন আর একটা অক্সিজেন ও পরমাণুর সাথে মিট করে সেটা O2 হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা থামবে। এগুলা চেইনের মতো চলতে থাকে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে ওজোন স্তর ক্ষয় হওয়া শুরু করলে সেটা হইতেই থাকবে, কখন শেষ হবে কোনো ঠিক নাই। তো এরকম হইলে, আর আমরা যেহেতু ওজোন স্তর আমাদের বিভিন্ন ক্ষতিকারক রশ্মি থেকে সেভ করতেছে, তো ওজোন স্তর ক্ষয় হইলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে। আচ্ছা এটা গেল একটা। এবার আসি তারপরে আরেকটা যেটা কোশ্চেন, এটা পরে আজকে আমি শেষ করতেছি মোটামুটি। হ্যাঁ, তারপরে মনে হয় আমাদের নতুন টপিক অ্যাসিড ক্ষার থিওরি, সেটা আমরা পরের ক্লাসে পড়ব। আমাদের মেবি আরো 3টা ক্লাস লাগবে মোটামুটি। আচ্ছা তো এখন আসি, তাহলে অ্যাসিড বৃষ্টি তোরা অনেকবার পড়ে আসছিস ছোট থেকেই, আই মিন 9-10-এও ছিল। তো আরেকবার বলে দিচ্ছি, এইচএসসি তে এটা আসে, খুব কমন একটা কোশ্চেন। হ্যাঁ এটা একটা কমন কোশ্চেন আসেই, মানে খ নাম্বারে হোক বা খ নাম্বারে বেশি দেয়, বা কখনো ঘ নাম্বারে বড় কোশ্চেন আকারে যে অ্যাসিড বৃষ্টি কেন হয় এটার প্রতিকার এরকম বলতে পারে। তো নর্মালি আমাদের এই যে ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন টাইপের গ্যাস, যেগুলা CO2, NO2, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, এগুলা বহুদিন ধরে যদি বৃষ্টি না হয় তখন বাতাসে আস্তে আস্তে জমতে থাকে। তো যদি এই যে যেমন এখন প্রায় রেগুলারই বৃষ্টি হয়, এখন যে বৃষ্টি হচ্ছে এগুলো অ্যাসিড বৃষ্টি হবে না। ওকে, কিন্তু যদি এমন হয় অনেক দিন ধরে বৃষ্টি অফ, তারপরে যখন প্রথম বৃষ্টিটা হয় তখন অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন কি হয়, বাতাসের মধ্যে অনেক দিন ধরে এই গ্যাসগুলা জমতিছে, এবং এই গ্যাসগুলা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ধর SO2, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 বানাবে। এরকম NO2 যদি থাকে, NO যদি থাকে নাইট্রোজেন অক্সাইড, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 বানাবে। এরকম কার্বন মনোক্সাইড আসলে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে CO2 বানাবে। এগুলা বাতাসে যখন থাকবে, তারা বাতাসে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে এই SO3, এটা পানি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে এই সালফিউরিক অ্যাসিড, অথবা SO2 সেটা ডিরেক্ট বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে H2SO3 সালফিউরাস অ্যাসিড। এরকম CO2 সেটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, এই আকারে মাটিতে আসা শুরু করবে। মাটিতে আসলে মাটিরও পিএইচ কমে যাবে, মানে মাটিও অম্লীয় হয়ে যাবে, মাটির ক্ষতি। একই সাথে বিভিন্ন কনস্ট্রাকশন, যেসব ভাস্কর্য, এইগুলার ক্ষতি হয়, দালান কোঠারও ক্ষতি হবে, আর মানুষের স্কিনের জন্য ক্ষতিকর। এই জন্য বহুদিন পরে যদি বৃষ্টি হয় তাহলে ওই বৃষ্টিতে শুরুতে না ভেজা উচিত, একটু কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে যখন এগুলা সব পড়ে যাবে, ভূমিতে চলে আসবে, তারপরে বৃষ্টিতে ভিজলে সমস্যা নাই, কিন্তু একদম প্রথম বৃষ্টিটাতে ভেজা উচিত না। ওকে ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট দিন এখানে যা যা বলছি এইটুক পড়লেই চলবে, এর এক্সট্রা আর কিছু না পড়লেও চলবে, তবু বই থেকে একটা রিডিং দিতে পারিস। আর কিছু বইয়ে বললাম ওই যে যে বর্ণনাগুলো বলছি, যেগুলো এখানে একটু ভাস্ট করে লেখা থাকতে পারে, সেগুলা আমরা মেইনলি 5 নাম্বার চ্যাপ্টারে গিয়ে দেখবো, কারণ টপিকটা অ্যাকচুয়ালি 5 নাম্বার চ্যাপ্টারে ডিটেলস আছে।
আর এরপরে আমাদের অ্যাসিড খাত থিওরি, মানে পরের ক্লাসটা হয়তো আমাদের অ্যাসিড খাত থিওরি নিয়ে চলে যাবে। এর পরের ক্লাসে আমরা বিওডি সিওডি নির্ণয় করা, সেগুলা কিভাবে করা লাগে, সেগুলোর ম্যাথ আসলে কিভাবে করব সেটা দেখাবো, এই আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকুক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।